গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের চাঁদের আলোয় কয়েকজন যুবক পর্ব ৩। কাকরাইলের দিক থেকে হুটতোলা একটা রিকশা আসছে। আলম বা মাহিন কিছু বুঝবার আগেই মজিদ রাস্তায় নেমে তীব্র গলায় বলল, জায়গাটা থাম দেহি। তার গলার স্বর সে কর্কশ করে ফেলেছে। পুরান ঢাকার ছেলেপুলেদের মতো ঢাকাইয়া স্বর বের করেছে। রিকশাওয়ালা হকচকিয়ে থেমে গেল। মজিদ বলল, আতের মধ্যে এটা কি কোয়া দেহি, এই জিনিসটার নাম কি? চাঁদের আলোয় খুরের ফলা চকচক করতে লাগল। রিকশাওয়ালা বুড়ো সে রিকশা থেকে নেমে গামছা দিয়ে মুখের ঘাম মুছছে। শুরুতে একবার মাত্র মজিদের দিকে তাকিয়েছিলে, এখন তাকাচ্ছে না। মনে হয় এরকম পরিস্থিতিতে সে এর আগে আর পড়েনি। পুরো ব্যাপারটাই এত আকস্মিক যে আলম এবং মাহিন হকচকিয়ে গিয়েছে। আলম ভীতস্বরে ডাকল, এই মজিদ, এই। সেই স্বর এতই ক্ষীণ যে মজিদের কানে পৌঁছাল না। মজিদ হুঙ্কার দিল, রিকশার ভিতরে কোন হালা, মাথা বাইর কর, চান মুখখান দেহি। রিকশার আরোহী দুজন, মধ্যবয়স্ক একজন ভদ্রলোক, সঙ্গে তার স্ত্রী। তার বয়স 19-20 বেশি হবে না। এ মেয়েটি ভয়ে ও আতঙ্কে সাদা হয়ে গেছে। পুরুষটি নামতে চেষ্টা করতেই মেয়েটি সজোরে তার হাত আঁকড়ে ধরল। পুরুষটি বেশ বলশালী, পরনে স্ট্রাইপ দেওয়া হাফ শার্ট, মাথার চুল ছোট ছোট করে কাটা। সে ভয় পেলেও চেহারায় তা বোঝা যাচ্ছে না। সে মোটামুটি স্বাভাবিক গলায় বলল, ভাই, আপনি কি চান? নামতে কইতাছি, কানে ঢোকে না নাকি হুর হামদাইয়া দিমু? লোকটি স্ত্রীর সমগ্র বাধা অগ্রাহ্য করে রিকশা থেকে নেমে পড়ল। নিচু গলায় বলল, টাকা বিশেষ কিছু আমাদের সঙ্গে নাই ভাই সাহেব, বলেই সে পকেটের মানিব্যাগ বের করল। মজিদ খেকিয়ে উঠল, টাকা পয়সা তোর কাছে চাইছি রে হারামি, তুই মানিব্যাগ বাইর করলি কেন? ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। আমার ওস্তাদ ওইখানে খাড়াইয়া আছে, ওস্তাদ রে সালাম দে। লোকটি আলমের দিকে তাকিয়ে সালামের মতো ভঙ্গি করল। মুখে বিড়বিড় করে কি যেন বলল। মজিদ বলল, ওস্তাদ পিস্তলটা বাইর করেন, এ হালা ফকিরের পোলা পিস্তল দেখবার চায়। রিকশায় বসে থাকা মেয়েটি এবার হুপিয়ে উঠল। রিকশাওয়ালা অসহায়ভাবে একবার মেয়েটির দিকে একবার মজিদের দিকে তাকাচ্ছে। দূরে গাড়ির হেডলাইট দেখা গেল। লোকটি প্রবল আশা নিয়ে হেডলাইটের দিকে তাকাচ্ছে। গাড়ি কিন্তু থামল না, হুশ করে বেরিয়ে গেল। মজিদ বলল, রিকশার মধ্যে ওই মাইয়াকে? আমার স্ত্রী। বিয়া করা স্ত্রী? জি। লাইসেন্স আছে? বিয়ার লাইসেন্স আছে? ভাই, আমার সঙ্গে 300 টাকা আছে, এটা নেন, আর আমার স্ত্রীর এক জোড়া কানের দুল আছে, খুলে দিচ্ছি। এগুলা নিয়ে আমাদের যেতে দিন ভাই। আমার এক আত্মীয়ের অসুখের খবর পেয়ে যাচ্ছি, নয়তো এত রাতে স্ত্রীকে নিয়ে বের হতাম না। হারামি কোয়াস কি তুই? টাকা পয়সা চাইছি তোর কাছে, কানের দুল চাইছি? ওই হারামজাদা, আমার একটা ইজ্জত নাই? ভাই, কি চান বলেন? তুই কানে ধর, কানে ধইরা মাপ চা। জি, কি বললেন? কি কইলাম হনস নাই? কানে ধর। লোকটি কানে ধরল। রিকশায় বসে থাকা মেয়েটি ক্রমাগত ফোপাচ্ছে। রিকশাওয়ালা ক্ষীণস্বরে বলল, শব্দ কইরেন না আম্মা, আল্লাহর নাম না। হারামজাদা, কানে ধরছস? জি। তুই কি করস? রেলওয়েতে চাকরি করু। রেলের মধ্যে সব চোরের আড্ডা, তুই হেলা চোর। শুনছস কি কইলাম? জি। আর চুরি করিস না? জি। আচ্ছা, যা, অন ভাগ। লোকটি মজিদের কথা ঠিক বিশ্বাস করতে পারছে না, এখনো কানে ধরে আছে। কানে কথা ঢোকে না? কি কইলাম তরে, বউ লইয়া ভাগ। অমন সুন্দর বউ লইয়া বাইর হবি না। জি। জি আচ্ছা। আমার 2 ওস্তাদ রে সালাম দে, সালাম দিয়া ভাগ। লোকটি স্পষ্ট স্বরে দুবার বলল, সালাম আলাইকুম। তারপর রিকশায় উঠে বসল। রিকশা ওঠার সঙ্গে সঙ্গে মেয়েটি তার ঘাড়ে গায়ে এলিয়ে পড়ে গেল। বুড়ো রিকশাওয়ালা ঝড়ের চেয়ে দ্রুত গতিতে
রিকশা নিয়ে উড়ে গেল। দীর্ঘ সময় ৩ বন্ধু কোনো কথা বলল না। আলম এবং মাহিন দুজনই খুব ঘামছে, বুক ধড়ফড় করছে, গলা শুকিয়ে কাঠ। প্রথম কথা বলল মাহিন, প্রায় ফিসফিস করে বলল, শালা তুই ভেলকি দেখিয়ে দিলি, এখনো আমার শরীর কাঁপছে। মজিদ বলল, মজা পেয়েছিস কিনা বল। মজা? এর মধ্যে মজা কি? তুই বুকে হাত দিয়া বলতো তোর মজা লাগে নাই। মাহিন কিছু বলল না, প্যান্টের জিপার খুলে রাস্তার পাশে দাঁড়ানো। প্রস্রাবের প্রচণ্ড বেগ হচ্ছে। তার পাশে আলমও দাঁড়ালো। আলম বলল, গলা শুকিয়ে গেছে, কোথাও গিয়ে চা খাই চল, এখানে বেশিক্ষণ থাকাও ঠিক না, পুলিশ আসতে পারে। মজিদ বলল, পুলিশ আসবে কেন? ওরা গিয়ে নিশ্চয়ই পুলিশে খবর দিয়েছে। পাগলের মতো কথা বলিস না তো। পুলিশ, দেশে পুলিশ বলে কিছু আছে নাকি? কাকরাইলের মসজিদের কাছে রাস্তার পাশে একটা চায়ের দোকান পাওয়া গেল। দোকানি সব গুটিয়ে চলে যাচ্ছিল। কাস্টমার দেখে বিরক্ত মুখে কাপ ধুতে বসল। আলম বলল, চা খেয়ে তারপর কি করবি? করিমের ওখানে যাবি নাকি? মাহিন বলল, না, ওই শালা আমাকে দেখতে পারে না। করিম ওদের বন্ধুদের কেউ না। করিমের সঙ্গে তাদের পরিচয় রহমানের মারফত। রহমান ছিল তাদের অতি প্রিয় বন্ধুদের একজন। সে কি করে জানি এক সোনা চোরাচালানির সঙ্গে ভিড়ে যায়, ব্যাংককে ধরা পড়ে। ওইখানে জেলেই এখন আছে, 4 বছর কয়েদ হয়েছে। রহমানের সঙ্গে তাদের এখন কোনো যোগাযোগ নেই। রহমানের বাসায় গেলে তার বড় বোন বের হয়ে আসে এবং অতি কঠিন গলায় বলে, কি চাও তোমরা? রহমানের কোনো খবর আছে? না, কোনো খবর নেই। এই বলে খট করে মুখের পর দরজা বন্ধ করে দেয়, যেন তারা একদল ভিখারি ভিক্ষা চাইতে এসেছে। রহমানই তাদের করিমের আড্ডায় বেশ কয়েকবার নিয়ে এসেছে। চমৎকার জায়গা, ব্যবস্থাও চমৎকার। 18 তলা একটা বিল্ডিংয়ের 3 তলায় করিমের থাকার ব্যবস্থা। বিল্ডিংয়ের বাইরে স্ট্রাকচার সবে তৈরি হয়েছে, এখন কাজ বন্ধ আছে। করিমের দায়িত্ব হচ্ছে পাহারাদারির। পুরো জায়গাটা করুগেটেড টিন দিয়ে ঘেরা। ঘেরার ভিতর 2টো কংক্রিট মিক্সচার রড সিমেন্টের স্তূপ। 3 জন দারোয়ান নিয়ে এইসব পাহারা দেয় করিম। ইসলাম ব্রাদার্স নামের যে কনস্ট্রাকশন কোম্পানি বাড়িটা তৈরি করেছে, করিম হচ্ছে তার মালিকের দুঃসম্পর্কের বোনের ছেলে। মালিক পক্ষীয় হাকডাক তার গলায় থাকলেও দারোয়ান মোটেও তাকে পাত্তা দেয় না। পৃথিবীতে কিছু মানুষ এমন থাকে যারা কারো কাছেই পাত্তা পায় না। করিম তাদেরই একজন। অতি অল্পতেই সে অসম্ভব রেগে যেতে পারে, আবার সামান্য ধমকে ভয়ে কুঁকড়ে যায়। জগন্নাথ কলেজে নাইট সেকশনে সে পড়ে, বিএস সেকেন্ড ইয়ার। তবে অনেকদিন কলেজে যাচ্ছে না, কারণ বেশ কিছু রড চুরি হয়েছে। ইসলাম ব্রাদার্সের মালিক নুরুল ইসলাম তাকে বলে দিয়েছেন 1 মিনিটের জন্যেও সে যেন জায়গা না ছাড়ে। নুরুল ইসলাম সাহেবের কথা তার কাছে আদেশের মতো। সে গত 7 দিন সত্যি সত্যি 1 মিনিটের জন্যও বাইরে যায়নি। তার যে সময় খারাপ কেটেছে তাও না। ইসলাম সাহেবের বড় ছেলে মিরন তার ঘরে একটা ব্ল্যাক লেবেলের বোতলের অর্ধেকের বেশি রেখে গিয়েছিল। ওই বোতল শেষ করে দিয়েছে। মিরন এসে হয়তো চিৎকার চেঁচামেচি করবে। মিরনের বয়স মাত্র 19। এর মধ্যেই ফুর্তির নানান কায়দা কানুন তার জানা হয়ে গেছে। গত মাসে 15-16 তারিখে 15-16 বছরের একটা মেয়ে নিয়ে এসে উপস্থিত। ঝি শ্রেণীর মেয়ে, নাম কুসুম। কুসুম একটা ওড়নায় সারাক্ষণ মুখ ঢেকে রেখেছিল। মিরন করিমকে আড়ালে ডেকে নিয়ে বলল, আপনার ঘরটা ঘণ্টাখানেকের জন্য একটু ছেড়ে দেন না করিম ভাই। করিম ইতস্তত করে বলল, মামার কানে যদি যায়। সঙ্গে সঙ্গে মিরন তীক্ষ্ণ গলায় বলল, কানে গেলে কি হবে? আমাকে গিলে খাবে? যান, আপনি গিয়ে বাবাকে বলে আসুন। আরে না না, বলা বলির ব্যাপার না, মানে আপনি খালি পেঁচান কেন করিম ভাই? পেঁচাল আমার ভালো লাগে না। মেয়েটাকে মেয়েটা দিয়ে কে তা দিয়ে আপনার কি দরকার? ওর নাম কুসুম। আপনি এক কাজ করুন তো, আমাদের জন্য কাবাব নিয়ে আসুন। মিরপুর রোডে একটা কাবাবের দোকান আছে, বডি কাবাব আনবেন, অন্য কিছু না। মিরন 500 টাকা চকচকে একটা নোট বের করল। এই ছেলেটির হাত দরাজ, বাপের মতো পয়সা কামড়ে থাকে না।
কিছু একটা কিনতে দিলে কখনো টাকা ফেরত চায় না। তবে ছেলেটির মেজাজ বাপের চেয়েও খারাপ। রেগে গেলে কাণ্ডজ্ঞান থাকে না। নুরুল ইসলাম সাহেবের চেয়ে তার ছেলেকে করিম বেশি ভয় পায়। মিরন যখন দুজন বন্ধুবান্ধব নিয়ে তার ঘরে আসে, সে আতঙ্কে থাকে। সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে ছেলের এইসব ব্যাপার ইসলাম সাহেবের কানে গেলে তিনি কি করবেন, তখন তার গতিটা কি হবে। আলমরা যখন করিমদের ঘরে ঢুকল, করিম গায়ে কাঁথা দিয়ে শুয়ে আছে, গায়ে প্রবল জ্বর। আলম বলল, আপনার হয়েছে কি? জ্বর, গায়ে গোটা গোটা কি যেন উঠছে, মনে হয় জল বসন্ত। এখন জল বসন্ত হয় কিভাবে? কি যে বলেন! হয়ে গেলে আমি কি করব? এই দেখেন না। করিম শার্ট উঁচু করে দেখালো। সত্যি সারা গায়ে লাল গুটি গুটি কি যেন উঠেছে। মাহিন বিরক্ত মুখে বলল, আমরা এসেছিলাম আপনার সঙ্গে তাস টাস খেলব। করিম বলল, আপনারা নিজেরা খেলেন, আমি দেখি। পাগল হয়েছেন? আপনার ঘরে জল বসন্তর জীবাণু নিয়ে যাব? একটু বসেন। একটু বসেন না ভাই, 4 দিন ধরে শুয়ে আছি, কথা বলার লোক নেই। দারোয়ান এসে খাবার দিয়ে চলে যায়। দারোয়ানের সঙ্গে কতক্ষণ কথা বলা যায়? ভাই রিকোয়েস্ট, একটু বসেন। মজিদ বিকৃত মুখে বলল, ইতুরোম লাসা। করিম দুঃখিত গলায় বলল, অসুস্থ মানুষকে নিয়ে এসব কি বলছেন ভাই? মরার গালি দেওয়া ভালো না। মজিদ বলল, মরার গালি দিলে কি হয় জানেন? আয়ু বাড়ে। আপনার আয়ু বাড়ানোর জন্যে গালি দিয়েছি। এখন যাই। যাচ্ছেন কোথায়? যাব আর কোথায়, চাঁদের আলোয় খানিকক্ষণ ঘোরাঘুরি করব। আপনারা কি সুখেই না আছেন? আমার কোনোখানে যাওয়ার উপায় নেই। শরীর ভালো থাকলেও এখানে থাকতে হবে, মামার হুকুম। তাহলে তাই করেন, মামার হুকুম পালন করেন। করিম বলল, ঘরে একটা জিনের বোতল আছে, মিরন রেখে গেছে। খাবেন? খেলে বের করে দিই। কথা বলার লোক নেই ভাই, বড় কষ্টে আছি। মজিদ অন্যদের দিকে তাকাল। তার জিনিসটা চেখে দেখতে ইচ্ছে করছে। সে অন্যদের দিকে তাকালো। কাউকেই তেমন উৎসাহী বলে মনে হচ্ছে না। মাহিন বলল, আমি মাফ চাই ভাই, এই জিনিস যদি আমার পেটে যায় আর বাসায় যদি কেউ টের পায়, আমার চামড়া খুলে নিবে। সেই চামড়া দিয়ে সবাই একজোড়া জুতো বানাবে। আমি এর মধ্যে নেই। তোদের ইচ্ছে হলে তোরা খা, আমি বাবা ভদ্রলোকের ছেলে। মজিদ বলল, এসব ভদ্রলোকেরই খাবার জিনিস। ভদ্রলোক ভদ্রলোক বেশ কম আছে, আমরা হচ্ছে পীর বংশ। পুয়ার আলম, তোরা যদি ইচ্ছে হয় তোরা খা। আলম বলল, না, আমার ভালো লাগে না, মাথা ধরে। করিম বলল, এটাই মাথা ধরে না, ফরেন জিনিস, একটু খেয়ে দেখেন। আলম বলল, আমার অসুবিধা আছে। করিম বললে, মজিদ ভাই, আপনি তাহলে থাকেন, ওরা যাক গিয়ে, দুজনে সুখ দুঃখের গল্প করি। না, থাক, অন্য আরেকদিন। অন্য আরেকদিন এই জিনিস থাকবে না, মিরন সবসময় রেখে যায় না। রাখবে রাখবে, না রেখে যাবে কোথায়? দলটি বের হয়ে গেল। রাস্তায় নেমেই মজিদ বলল, একটা খুন করতে ইচ্ছা করছে, আয় একটা খুন করি। বাকি দুজন হেসে ফেলল। মজিদ বলল, কি অদ্ভুত ব্যাপার, অস্ত্র হাতে নিলেই হাত নিষ্পিস করে। আলম বলল, তুই ছাগলের মতো কথা বলিস না তো, খুর আবার একটা অস্ত্র নাকি? তুই যদি খুর দিয়ে কাউকে মারিস, তোকে মার্ডারার বলবে না, বলবে খোরকার। এ অপমানের চেয়ে মরে যাওয়া ভালো না? দলের সবাই আবার একসঙ্গে হেসে উঠল। তখনই মির্জা সাহেবকে তাদের চোখে পড়ল। মজিদ বলল, পোশাক আশাক দেখে মনে হচ্ছে ফরেন মাল। একা একা ঘুরছে, বেটার সাহস তো কম না। বেটাকে ভয় দেখালে কেমন হয়? মাহিন বলল, বাদ দে তো, এক জিনিস বারবার ভালো লাগে না। ভয়টা একবার দেখালি, আবার দেখাবো অন্যরকম ভয়। শালার কলজে নাড়িয়ে দিব, তারপর কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ছেড়ে দিব। যা বেটা ন্যাংটা বাবাজি, ঘরে যা। তোর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে রে মজিদ। মাথা খারাপ হবে কেন? ফাজিলটার কাণ্ড দেখ না, এ গরমে স্যুট পরে হাঁটছে। শালা, স্যুট দেখাবার জায়গা পাও না? আমাদের কাছে মামদোবাজি। শুধু আন্ডারওয়্যার পরে যখন বাসায় উঠবি,
তখন বুঝবি কত ধানে কত চাল। আলম বলল, স্যুটের উপর তোর এত রাগ কেন? মজিদ সিগারেট ধরাতে ধরাতে বলল, শুধু স্যুট না, সব কিছুর উপরেই আমার রাগ। কেউ একটা ভালো শাক গায়ে দিলে আমার রাগে গা জ্বলে যায়। কোনো বাড়ি থেকে রান্নার সুগন্ধ এলে আমার রাগ লাগে। এত সুন্দর গাড়ি যখন রাস্তা দিয়ে যায় তখনও রাগে শরীর কাঁপতে থাকে। তুই তো শালা কমিউনিস্ট হয়ে যাচ্ছিস, মজিদ বলল। গরিব দেখলেও আমার রাগ লাগে। ওই দিন কি হয়েছে শোন। এক ফকিরনি আমাকে বলল, বাগান 2 দিন না খাওয়া। রাগে আমার মুখ তেতো হয়ে গেল। বললাম, ভাগো, তুমি 2 দিন না খাওয়া তো আমার কি? কথা বলতে বলতে মজিদ মির্জা সাহেবের দিকে এগিয়ে গেল। বাকি দুজন বাধা দেওয়ার সময় পেল না। অবশ্য বাধা দেওয়ার তেমন ইচ্ছেও তাদের ছিল না। চাঁদের আলোয় সামান্য মজা করলে অসুবিধা কি? তাছাড়া এই গরমে ওই বেটা স্যুট পরবেই বা কেন? মির্জা সাহেব ঘড়ি দেখলেন 2:40। তিনি খানিকক্ষণ ভ্রু কুচিয়ে তাকিয়ে রইলেন। 2:40 হবে কেন? ঘড়ির সময় কি বদলানো হয়নি? এরকম তো কখনো হয় না। তিনি ঘড়ির ব্যাপারে খুব সজাগ। আজ নিশ্চয়ই পলেনের কারণে সব এলোমেলো হয়ে গেছে। তার সমস্ত ইন্দ্রিয় জুড়ে আছে মেয়েটি। মির্জা সাহেব চারিদিকে তাকালেন। কাউকে পেলে সময় জিজ্ঞেস করা যেত। রাত বেশি হলে হোটেলে ফিরে যাবেন। মেয়েটা একা আছে, ফিরে যাওয়াই উচিত। অথচ ফিরে যেতে ইচ্ছে করছে না। এমন অদ্ভুত চাঁদের আলো তিনি অনেকদিন দেখেননি। কেমন যেন নেশার মতো লাগছে। অস্থির লাগছে, আবার এক ধরনের প্রশান্তিও বোধ করছেন। কে একজন এগিয়ে আসছে। মির্জা সাহেব বললেন, কটা বাজে বলতে পারবেন? লোকটি অপ্রস্তুত গলায় বলল, সাথে ঘড়ি নাই, আন্দাজ 11টা। আপনাকে ধন্যবাদ। লোকটি অবাক হয়ে তাকাচ্ছে। মির্জা সাহেবের মনে পড়ল, কথায় কথায় ধন্যবাদ দেওয়ার রেওয়াজ বাংলাদেশে নেই। এটা পশ্চিমী ব্যাপার। বাংলাদেশে কেউ ধন্যবাদের কাজ করলে তার দিকে তাকিয়ে মিষ্টি হাসা হয়। এ হাসিতেই ধন্যবাদ লুকানো থাকে। মির্জা সাহেব অন্যমনস্ক হয়ে পড়লেন। অন্যমনস্ক না হলে লক্ষ্য করতেন 3টি যুবক তার দিকে এগিয়ে আসছে। 3জনের হাতেই জ্বলন্ত সিগারেট। 3জন কি নিয়ে যেন হাসাহাসি করছিল। হঠাৎ একসঙ্গে তাদের হাসি থেমে গেল। হাসি এবং কান্না এমন জিনিস যে হঠাৎ করে থেমে গেলে অন্যমনস্ক মানুষের কানেও একটা ধাক্কা লাগে। ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। মির্জা সাহেব সচকিত হলেন। লক্ষ্য করলেন 3 যুবকের মধ্যে একজন বেশ খাটো। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং তার পায়ে স্যান্ডেল, এক পায়ে স্যান্ডেল, অন্য পায়ে কিছু নেই। ছেলেটি তার হাতের সিগারেট অনেক দূরে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে অন্য দুজনও একই ভঙ্গিতে সিগারেট ছুঁড়ে ফেলল। দৃশ্যটি অস্বাভাবিক। সিগারেটের জ্বলন্ত অংশ আমরা আশেপাশেই ফেলি, এত দূরে ফেলি না। একজন যে জায়গায় যেভাবে সিগারেট ফেলবে অন্য দুজনই ঠিক তাই করবে, এটাই বা কেমন? এই 3জনের মনে কিছু একটা আছে। সে কিছুটা কি? বেটে যুবকটি তার দিকে এগিয়ে আসছে। অন্যরা দাঁড়িয়ে পড়েছে। বেটে যুবকটির হাতে লম্বা কোনো একটা জিনিস যা সে গোপন করতে চেষ্টা করছে। আশেপাশে কোনো স্ট্রিট ল্যাম্প নেই বলে যুবকটির মুখের ভাব ধরা যাচ্ছে না। চাঁদের আলো যত তীব্রই হোক, মানুষের মুখের ভাব তাতে ধরা পড়ে না। বেটে যুবকটি মেয়েদের মতো রিনরিনে গলায় বললেন, আসিন কেমন? মির্জা সাহেব বিস্মিত গলায় বললেন, আমাকে জিজ্ঞাসা করছো? যে না, আসনারে না, আসনার কান্দে যে 2 ফিরিস্তা আছে তাদের জিগাই। আমি কিছু বুঝতে পারছি না। সব কিছু কি বোঝা যায় চাচা মিয়া? কিছু বোঝা যায়, কিছু বোঝায় না। এ হইল জগতের নিয়ম। মির্জা সাহেবের বিস্ময় আরো বাড়ল, তবে তিনি তা প্রকাশ করলেন না। এই যুবকেরা আসলে কি চায় তা তিনি বুঝতে চেষ্টা করছে। বেটে যুবকটি তার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছে। নেশা করে আসেনি তো, অ্যালকোহলের তিনি কোনো গন্ধ পাচ্ছেন না। অ্যালকোহল ছাড়াও আরও সব নেশার জিনিস আছে। তেমন কিছু না তো, এমিটোফিন জাতীয় কোনো ড্রাগ। ঢাকা শহরে কি এসব চলে এসেছে? তিনি সহজ স্বরে বললেন, কি ব্যাপার বলো তো? বেটে যুবকটি বলল, অভ আপা না খিদে লাহা।
তিনি ভ্রু কুঞ্চিত করলেন। এই যুবকটি কি কোনো সাংকেতিক ভাষায় কথা ব্যবহার করছে? বাকি দুজন যুবকও এবার এগিয়ে আসছে। মির্জা সাহেব বললেন, তোমরা কারা? স্বাস্থ্যবান যুবকটি বলল, তুমি তুমি করছেন কেন? আপনার কি ধারণা আমরা কচি খোকা? অবশ্যই তোমরা কচি খোকা নও, আমার বয়স অনেক বেশি, সেই কারণেই তুমি বলছি। আপনি বেশি কথা বলেন, নট অফ। আমি কিছুই বুঝতে পারছি না। বেড়ে যুবকটি বলল, পেটের ভিতর যখন খুর হান্দাইব তখন বুঝবি বিষয় কি। হালা তুমি তুমি করে, হালার কত বড় সাহস! লম্বা মতো জিনিসটা যে একটা খুর তিনটা আন্দাজে বুঝে নিলেন। সামান্য একটা খুর হাতে এই তিন যুবক তাকে ঘিরে আছে। এরা মাগার পথচারীর টাকা পয়সা ছিনিয়ে নেয়। অস্ত্রপাতির তেমন বল তেমন নেই। খুরের মতো সামান্য জিনিস নিয়ে পথে নেমেছে। এটা কি ঢাকা শহরের কোনো স্বাভাবিক দৃশ্য? তার কাছে রাতের নিউ ইয়র্ক বলে মনে হচ্ছে। তিনি নিউ ইয়র্কে দুবার মাগারদের হাতে পড়েছেন। দুবারই ওদের হাতে ছিল ৮ ইঞ্চি ছোরা। প্রথমবার দুজন কালো ছেলে এসে পথ আটকে দাঁড়ালো। একজন নেশার কারণে দাঁড়াতে বসছিল না, ঢলে পড়ে যাচ্ছিল। দ্বিতীয়জন নেশা করেনি, সে শীতল গলায় বলল, একটা ডলার দিতে পারো, খুবই প্রয়োজন। তিনি ওয়ালেট বের করলেন এবং নিশ্চিন্ত হলেন ছেলেটিও ওয়ালেট নিয়ে ছিনিয়ে দৌড়ে পালাবে। তা সে করল না, শান্ত ভঙ্গিতে ডলারের জন্য অপেক্ষা করতে লাগল। মির্জা সাহেব ডলার বের করলেন। ছেলেটি বলল, ধন্যবাদ। আমার এই বন্ধুকে কি তুমি $100 দিতে পারো? ওর $100 খুব প্রয়োজন। তিনি বললেন, $100 আমার সঙ্গে নেই। সে ওয়ালেটটা নিতে পারে। ধন্যবাদ। ঘড়িটা খুলে দাও। তিনি ঘড়ি খুলে দিলেন। তখন ছেলেটি প্রচণ্ড একটা ঘুষি তার পেটে বসিয়ে দিল। তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলেন। ছেলেটি ফিরেও তাকালো না। ভয়ঙ্কর যে খুনি, সে অন্তত একবার তার খুন করা মৃতদেহটির দিকে তাকায়। এরাও কি সেই কালো ছেলেটির মতো? মনে হচ্ছে না। এদের চেহারা ভদ্র। অবশ্য ওই কালো ছেলেটির চেহারাও ভদ্র ছিল। কি সুন্দর করে কথা বলছি। মির্জা সাহেবকে চমকে দিয়ে বেটে ছেলেটি বলল, কি হালা, কথা কস না কেন? বেটেজন বা হাতটায় একটা ঝাঁকি দিতেই খচ করে শব্দ হলো। খুরের ফলা খুলে গেল। মির্জা সাহেব এই প্রথম বুঝলেন খুর একটা ভয়াবহ অস্ত্র। তোর পকেটে কি আছে? ট্রাভেলার্স চেক। তোমরা এই চেক ভাঙাতে পারবে না। মির্জা সাহেবের পিছনে দাঁড়ানো ছেলেটি বলল, সামিয়া তাইলে ফরেন মাল, আবুধাবি নাকি কুয়েত? বেটে ছেলেটি খিক করে শব্দ করে হাসছে। হায়নার হাসির সঙ্গে এই শব্দের একটা মিল আছে। মির্জা সাহেব শান্ত স্বরে বললেন, তোমরা আমার হাতের ঘড়িটা নিতে পারো। দামি ঘড়ি, বিক্রি করলে কিছু হয় না। তার নিজের শান্ত গলার স্বরে তিনি নিজেই চমকে এলেন। তিনি যেন বেশ মজা পাচ্ছেন কথা বলতে। চাঁদের আলোয় এই তিন যুবককে কেন জানি মোটেও ভয়াবহ মনে হচ্ছে না। একটা খালি রিকশাকে এই সময় আসতে দেখা গেল। বুড়ো রিকশাওয়ালা তাদের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ রিকশার গতি দ্রুত করে দিল। এরকম দৃশ্য সে মনে হয় আরও দেখেছে এবং সে জানে এসব ঘটনাকে পাশে রেখে দ্রুত এগিয়ে যাওয়াই ভালো। পিছনের ছেলেটি মির্জা সাহেবের কাঁধে হাত রাখলেন। আগের মতো মেয়েলি গলায় বলল, সাসামিয়া, একটু চলেন একটু সামনে। আপনার লগে একখানা কথা আছে। কি কথা? কথাটা হইল ব্যাঙের মাথা। কি ব্যাঙ? সোনা ব্যাঙ। কি সোনা? ছেলেটির কথা শেষ হলো না। হাসতে হাসতে তার প্রায় গড়িয়ে পড়ার উপক্রম হলো। যেন এরকম মজার দৃশ্য অনেকদিন সে দেখেননি। মির্জা সাহেব বললেন, চলো যাওয়া যাক। এই কথায় যুবকদের মধ্যে একটু দ্বিধার ভাব দেখা গেল। বেটে যুবকটি বলল, তফসিমু লইফ। আবার সে সাংকেতিক ভাষা। মির্জা সাহেব আবার বললেন, চলো, কোথায় যাবে? স্বাস্থ্যবান যুবকটি ধমকে উঠল, আবার তুমি? তোমরা আমার বয়সে ছোট, এই জন্য তুমি বলছি, অন্য কিছু নয়। তবে তোমাদের যদি অপমান বোধ হয় তাহলে আর বলবো না। বেটে যুবকটি দ্রুত চাপা গলায় বলল, নটক, হাঁটো, কুইক মার্চ, লেফট রাইট লেফট রাইট। যুবকেরা দ্রুত পা ফেলছে। তিনিও প্রায় সমান তালে পা ফেলছেন। এসব ক্ষেত্রে আচার আচরণ খুব স্বাভাবিক রাখতে হয়। কথাবার্তা বলে টেনশন কমিয়ে দিতে হয়, তাই নিয়ম।
এই ৩টি যুবকের মানসিকতা তিনি জানেন না। এরা কি পরিমাণ নিষ্ঠুর হতে পারে তাও জানা নেই। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। এই দীর্ঘ সময়ে অনেক কিছুই ঘটে গেছে। এখন হয়তো এরকম দলছুট তরুণেরা চাঁদের আলোয় অকারণে মানুষের পেটে খুর বসিয়ে দেয়। পলিনের জন্য তিনি তেমন কোনো দুশ্চিন্তা বোধ করছেন না। পলিন কি করবে তিনি জানেন। মার সঙ্গে কথা শেষ করে বাথরুমে ঢুকে খানিকক্ষণ কাঁদবে। তারপর চোখ মুছে ডায়েরি লিখবে। ডায়েরি লিখতে লিখতে অনেক সময় নিবে, যদিও লেখা হবে একটা কি দুটো লাইন। সে লাইনগুলোও তিনি জানেন। মামুনি, তুমি এত ভালো, বাবাও এত ভালো, অথচ দুজন একসঙ্গে থাকতে পারলে না কেন? এই লাইন কটি লিখে সে আবার কিছুক্ষণ কাঁদবে। তারপর চোখ মুছে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে। এখন সম্ভবত সে ঘুমোচ্ছে। মির্জা সাহেব বললেন, আমরা কোথায় যাচ্ছি? বেটে যুবকটির সঙ্গে সঙ্গে বলল, শ্বশুরবাড়ি, বলেই খিকখিক করে হাসতে লাগলেন। তার হাতে এখন খুর নেই। অস্ত্রটা সে তার প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেছে। ২২ বছর পর দেশের কি হয়েছে তিনি দেখতে এসেছেন। ভালো সুযোগ পাওয়া গেল প্রথম রাতেই। তবে ৩টে যুবককে দিয়ে পুরো দেশ সম্পর্কে আঁচ করা যায় না। এই ৩টি যুবক হচ্ছে র্যান্ডম সাপ্লিমের একটা স্যাম্পল। ২২ বছর আগেও এরকম যুবকেরা চাঁদের আলোয় শহরের পথপথে ঘুরত। হাতে অবশ্য খুর থাকত না। তিনি নিজেই কত রাতে বন্ধুদের সঙ্গে হেঁটে হেঁটে আনন্দ করেছেন। এরা যা করছে তাও এক অর্থে আনন্দ। তাদের রাতে হাঁটা বাতিক হয়েছিল ইউনিভার্সিটিতে ঢোকার পর। ১১টার সময় চা খেতে যাওয়া হতো নীলক্ষেত। সামান্য ১ কাপ চা খেতে লাগত ১ ঘন্টা। চা শেষ করার পর কেউ না কেউ বলতো, খানিকক্ষণ হাঁটাহাঁটি করলে কেমন হয়? দুটো দল হয়ে যেত। সঙ্গে সঙ্গে এক দল ফিরে গিয়ে পড়াশোনা করতে চায়, অন্য দল হাঁটতে চায়। শেষ পর্যন্ত সবাই মিলে হাঁটতে থাকে। এক সময় ক্লান্ত হয়ে রেসকোর্সের মাঠে লম্বা হয়ে শুয়ে থাকা। শুয়ে থাকতে থাকতে ঘুম এসে যেত। বদরুল একবার পুরোপুরি ঘুমিয়ে পড়ল। মজা করবার জন্য তাকে ফেলে রেখে সবাই চলে এসেছিল। এখনকার ছেলেরা কি এরকম করে তিনি জানেন না। দেশের সঙ্গে তার প্রায় কোনো যোগাযোগ নেই। মামাদের সংসারে মানুষ হয়েছিলেন। ৩ মামার কেউই তাকে সহ্য করতে পারতেন না। স্কুলের বেতন, নতুন বই খাতা, পরীক্ষার ফিস এসব জোগাড় করবার জন্য এক এক মামার কাছে ৩ বার ৪ বার করে যেতে হতো। পরীক্ষার ফিস হয়তো ৩০ টাকা। একসময় বড় মামা ২০ টাকার একটা নোট ফেলে দিয়ে বলতেন, যা যা, আর বিরক্ত করিস না। টাকার দরকার হলে বড় মামা। মামা কি আর নেই নাকি? আরেকবার আমার কাছে আসলে টান দিয়ে কান ছিঁড়ে ফেলবো হারামজাদা। বাকি ১০ টাকার তখনও জোগাড় হয়নি। কিভাবে হবে বা শেষ পর্যন্ত হবে কিনা কে জানে। ছেলেবেলার জীবনটা তার অসম্ভব দুঃখ কষ্টে কেটেছে। তবে মামারা তাকে পুরোপুরি ত্যাগ করেননি। আমেরিকার যাবার ভাড়া ১১,০০০ টাকা তারাই জোগাড় করলে। সেই জন্য মেজ মামির কানের দুল বিক্রি করতে হলো। বড় মামি তার বাবার কাছে থেকে ৬,০০০ টাকা ধার করে আনলেন। যাবার দিন ৩ মামা এয়ারপোর্টে এলেন। বড় মামা এক ফাঁকে তাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, মনের মধ্যে কিছু পুষে রাখিস না। অনেক যন্ত্রণা দিয়েছি, সুখে থাকিস। এই বলেই ভীষণ কান্নাকাটি করতে লাগলেন। দরিদ্র মামাদের ঋণ মির্জা সাহেব শোধ করতে পারেননি। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। চিঠি দিলে মামারা কেউ জবাব দেন না। বিদেশে পাঠানোর বাড়তি খরচটা কেউ করতে চান না বোধ হয়। একসময় তাদের জিগাতলার বাড়ি বিক্রি করে ফেললে। টাকা ভাগাভাগি করে আলাদা হয়ে পড়লেন। মির্জা সাহেবও কয়েকবার ঠিকানা বদল করলেন, যোগাযোগ কিছুই রইল না। দেশ থেকে আসা একজনের কাছে শুনলেন মেজমামি মারা গেছে। মেজমামার মাথার দোষ হয়েছে। মামাদের এই সংসার জলে ভেসে যাচ্ছে। বড় ২ ছেলে গুন্ডামি মাস্তানি করে। তাদের পড়াশোনা কিছুই হয়নি। মির্জা সাহেব সাহায্য করবার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তার সঙ্গতি ছিল না। নিজেরই তখন ঘোর দুর্দিন। পাশ করে বসে আছেন, চাকরি জোটাতে পারছেন না। গ্রিন কার্ডও নেই। বিদেশিদের চাকরি দেওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের চাঁদের আলোয় কয়েকজন যুবক, পর্ব ৩। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।